ম্যানেজার কিম মানোয়া। এটা হলো ম্যানেজার কিম মানোয়া চ্যাপ্টার 31। আর এখান থেকে ম্যানেজার কিমের পাস্ট শুরু হয়। সর্বপ্রথম দেখানো হয় যে নর্থ কোরিয়া এরকম একটা জায়গা ছিল যেখানে সবাই অনেক কষ্ট করত। আর এটাই মনে হতো যে এখানে সব থেকে খারাপ অবস্থা চলছে। এই সেই জায়গা ছিল যেখানে ম্যানেজার কিম জন্মগ্রহণ করে। আর তিনি একটি স্কুলে পড়তেন। তখন স্কুলে একজন মিলিটারি থেকে আসে এবং বলে যে আমি মেজর, আর আমি এখানে এসেছি ডেমোক্রেটিক পিপল পার্টি থেকে এসেছি, ঠিক আছে? আর আমি এখানে এসেছি কারণটা খুবই সহজ। আমি এখানে সবথেকে ভালো যে লোক তাকে আমাদের মেম্বার হিসাবে গ্রহণ করতে এসেছি। ঠিক আছে? তাহলে তোমাদের যার যার মনে হয় যে না আমরা এখানে সবথেকে বেশি ভালো বা আমাদের ক্ষমতা সবথেকে বেশি, তারা তোমাদের হাত উপরে করো। তখন অনেকেই হাত উপরে করে এবং তাদের মধ্যে একজন থাকে ম্যানেজার কি। তখন দেখানো হয় সবার মধ্যেই তখন মারামারির সময় চলে। একবারে শেষে যে দাঁড়িয়ে থাকবে সেই হবে যে জয় হয়েছে। মেজরের সে লোকটি বলে যে তুমি পাস হয়ে গেছো, তোমার নাম কি? দেখানো হয় আরেকটি ছেলে পাস হয়ে আছে, তার নাম হচ্ছে ইয়ং পার্ক। মেজরের লোকটি বলে আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে যেয়ে গাড়িতে বসো। সেই ছেলেটি বলে ধন্যবাদ। মেজরের লোকটি নিচে তাকিয়ে বলে যে আর হ্যাঁ তুমিও পাস হয়ে গেছো। তখন দেখানো হয় যে ম্যানেজার কিম সেই ছেলের পায়ে কামড় দিয়ে আছে। মেজরের লোকটি বলছে যে আমাদের রিপাবলিককে এরকমই ওয়ারিয়র দরকার আছে, তোমার নাম কি? তখন দেখানো হয় সেই ছেলেটির নাম হচ্ছে ম্যানেজার কিম। তখন ম্যানেজার কিম বলতে থাকে যে হ্যাঁ, আমি ক্ষুধার্ত থাকা থেকে ঘৃণা করি, আমি এইসব জায়গা থেকে অনেক ঘৃণা করি, আমার মন চায় যে আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। ম্যানেজার কিম উপরে তাকিয়ে বলে যে আমার নাম হচ্ছে কিম। এটার আগেই সেই মেজরের লোকটি ম্যানেজার কিমের মাথায় একটি লাথি দিয়ে দেয় এবং বলে যে আমি তোমাকে পারমিশন দেই নাই তোমার মাথা উপরে করণের। ম্যানেজার কিম তখন মনে মনে ভাবে যে আমি সর্বপ্রথম মনে করেছিলাম আমরা সেখান থেকে বেঁচে যাব যদি আমরা সেই স্পেশাল স্পোর্টস ইউনিয়নে যাই, কিন্তু এর উল্টো হয়েছে। আমাদের প্রত্যেকদিন এরকম মনে হতো যে না আমরা এটাই আমাদের শেষ দিন। তার কিছুদিন পরের একটা দৃশ্য দেখানো হয় যেখানে ম্যানেজার কিমকে পাশের যে ছেলেকে অনেক মারা হয়। প্রথম কিছু সপ্তাহ তাদেরকে শুধু মারা হয় তাদের নাম ভোলানোর জন্য। সামনে সেই লোকটা বলছে যে আমি তোমাদেরকে কতবার বলেছি তোমাদের কোনো নাম নাই, তুমি কি বুঝতে পারো না? হ্যাঁ, তোমাদের কোনো নাম নাই। সেই লোকটি জোরে জোরে এই দুজনকে বলছে, আরো বলছে যে তোমরা এখন থেকে ভুলে যাও তোমাদের জন্মের পরে কোনো নামও ছিল, এখন থেকে তোমরা শুধু তোমাদের নাম্বার থেকে নিজের পরিচয় নিবে। তখন ম্যানেজার কিমের সামনে সেই লোকটি এসে বলে যে হে 73, তোমার নাম কি? তোমার নামটা আমাকে আবার বলো। তখন ম্যানেজার কিম শুধু বলতে থাকে যে কিম। এটা শোনার পরে সেই লোকটি আরো রাগান্বিত হয়ে যায় এবং ম্যানেজার কিমকে আরো মারা শুরু করে। তাদের অবস্থা এরকম হয়ে যায় যে একটা সময় ঠিকই তারা তাদের নাম ভুলে যাওয়া শুরু করে। তাদের সাথে ততক্ষণ পর্যন্ত করা হয় যতক্ষণ পর্যন্ত তারা তাদের নাম না ভুলে যায়। এবং এক সপ্তাহ পরে তাদের তাদের নাম তাদের মাথা থেকে পুরোপুরিভাবে ভুলে যায়। তাদের আর কোনো কিছু মনে থাকে না। প্রত্যেকদিন তাদের অনেক কষ্টকর ট্রেনিং করানো হয় এবং প্রত্যেকদিন তাদেরকে মনে হয় যে আর কিছুক্ষণ পরেই তারা মরে যাবে। তখন একটি পানির দৃশ্য দেখানো হয় যেখানে পানির মধ্যে অনেক ছেলেকে হাত বেঁধে নিচে ফেলে দেওয়া হয়। এরকম অত্যাচার ততক্ষণ পর্যন্ত চলে যতক্ষণ পর্যন্ত তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত চলে না যায়। যখন উপরে চলে আসে এরই আগে তখন সামনে আরো একজন লোক থাকে যে তাদেরকে মারা শুরু করে। এরকম তাদের ট্রেনিং চলতে থাকে আর এরকম ট্রেনিং হতে থাকে যে আজকে হয়তোবা আমরা বেঁচে যাব নয়তো মরে যাব। প্রত্যেকদিন তাদের মারামারি করানো হতো এবং অবশেষে যে টিকে যেত সেই মারামারিতে তাকেই খাবার দেওয়া হতো, পরবর্তী জনকে দেওয়া হতো না। তখন ম্যানেজার কিম সেই ছেলেটির মারামারি দেখানো হয়। দুইজনই অনেক চেষ্টা করে মারার জন্য কিন্তু ম্যানেজার কিম সেই ছেলেকে হারাতে পারে না এবং সেই ছেলে আবার ম্যানেজার কিমকে হারিয়ে দেয়। ম্যানেজার কিম একটি লাথি দিয়ে দূরে সরিয়ে দেয় আর এরই সাথে ছেলেটি জিতে যায়। মেজরের সেই লোকটা বলে অনেক হয়েছে, নাম্বার 73 তুমি কোনো কামের না, তুমি আজকে রাতেও কোনো ডিনার পাবে না। এটা বলার সাথে সাথে ম্যানেজার কিমকে মারা শুরু করে। ম্যানেজার কিমের অবস্থা তখন অনেক খারাপ থাকে এবং সে বুঝতে পারে না যে সামনে তার সাথে আরো কি কি হতে চলেছে। সাথে যে যুদ্ধ করছিল সেই ছেলেটি এসে বলল যে এই নাও আমার খাবারের থেকে অর্ধেক তুমি নাও। তখন ম্যানেজার কিম বলে যে আমাকে দেখে কি তোমার বেকার অর্থাৎ ভিক্ষুক মনে হচ্ছে যে না আমি তোমার থেকে খাবার চেয়ে খাবো? তখন সেই ছেলেটি বলে যে না, আমি প্রত্যেক দিনই তোমার সাথে এরকম ভাবে মারামারি করি কিন্তু প্রত্যেক দিনই আমি জিতে যাই, তাই আমার মনে হচ্ছে যে তোমার বেশি বা ক্ষুধা লাগে না, কিন্তু এই নাও, এরকম ভাবে না খেয়ে থাকলে তুমি টিকতে পারবে না। তখন ম্যানেজার কিম সেই ছেলের উপরে আবার মারার জন্য এগিয়ে যায়।
আর বাকি লোকরা বলতে থাকে, হেই, ওদেরকে থামিয়ে দাও, ওরা কিন্তু আবার মারামারি শুরু করছে। তারপর অনেক দিনের পরের দৃশ্য দেখানো হয় যেখানে মেজর বলছে, সবাই কি আমার আওয়াজ শুনতে পারছো? হ্যাঁ, তোমরা এই 3 বছর অনেক ট্রেনিং করেছো, আর আগামীকালকেই কিন্তু তোমাদের অপারেশনের দিন, ঠিক আছে? তাই তোমরা ভালোভাবে ঘুমিয়ে নি। ম্যানেজার কিম তখন আর মেজরের কোনো কথা শুনতে পারে না। তখন সে পাশে ছেলেটি বলা শুরু করে, অবশেষে আমরা আগামীকালকে বের হব। ম্যানেজার কিম মনে মনে ভাবতে থাকে যে এই ছেলেকে আমি সর্বপ্রথম ঘৃণা করতাম, কিন্তু এত বছর আমাদের একসাথে থাকার ফলে এই ছেলেকে নিজের ভাইয়ের মতো মনে হয়। তখন সেই ছেলেটা বলা শুরু করে যে হ্যাঁ, আমাদের যে ট্রেনিং ছিল এটা অবশেষে আগামীকালকে শেষ হয়ে যাবে। যত যাই হয়েছিল এখন সব শেষ হয়ে যাবে। যাক, ভালো হয়েছে। আমি যদি আগামীকালকে জীবিত ফিরতে পারি, তাহলে আমি একটা মেয়েকে খুঁজে নিব নিজের বিয়ের জন্য। ম্যানেজার কিম বলা শুরু করে, কোনো মেয়ে? হ্যাঁ, তুমি মজা করো না, আমার তো আমার নামও মনে নেই। তুমি যা বলছো ওগুলো সব হতে পারে যদি আমরা আগামীকালকে নিজেদের অপারেশন পূরণ করতে পারি। তখন পাশের ছেলেটি বলে যে হেই 73। তখন ম্যানেজার কিম হালকা একটু অবাক হয়ে সেখানে তাকিয়ে থাকে। সেই ছেলেটি বলে যে হ্যাঁ, আমার না তোমার লাস্ট নামটা মনে আছে, তোমার লাস্ট নাম কি? সেই ছেলেটি বলে যে হ্যাঁ, আমরা যখন প্রথমবার এখানে এসেছিলাম তখন সেই লোকটা আমাদেরকে অনেক মারে, আর এর ফলে আমার নিজের নামও আমার মাথা থেকে বের হয়ে গেছে, কিন্তু আমি এটা সত্যি একটু অন্যরকম যে আমার তোমার নামটা মনে আছে। ম্যানেজার কিম একটু অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে থাকে। সেই রাতে ম্যানেজার কিম আর ঘুমাতে পারে না। ভাবতে থাকে যে আমার লাস্ট নাম তাহলে কি? বলে এখন আমার মনে হচ্ছে যে না, আমার বেঁচে থাকার আরো একটি কারণ পাওয়া যায়। এর পরের দিন যখন তাদের অপারেশনের সময় আসে তখন তারা সেই ঘরের পাশে চলে যায়, এবং ঘরের ভিতর ঢোকার আগে তাদের ট্রান্সমিটার ছিল সেটাতে সিগন্যাল পাচ্ছিল না। তখন ম্যানেজার কিম ভাবতে থাকে লোকেশনটা কনফার্ম হয়ে গেছে কিন্তু ট্রান্সমিটার কাম করছে না, চলো আমরা ভিতরে যাই। তখন সবাই একসাথে ভিতরে চলে যায়, কিন্তু তাদের দুর্ভাগ্য অনেক বেশি থাকে। যখন ভিতরে ঢুকে সবাই বলে যে হে, তোমরা এখান থেকে আর নড়াচড়া করবে না, দাঁড়িয়ে যাও। কিন্তু তারা অবাক হয়ে যায় সামনে তাকিয়ে, সামনে দেখে যে একটি চেয়ারের বম রাখা আছে, এবং তাদের ঢোকার সাথে সাথে সেই বমটা ফেটে যায়। ম্যানেজার কিম তখন আর কোনো কিছু বুঝতে পারে না, সে একাই ছিল যে এই জালের থেকে বেঁচে যায়। তখন সে সামনে তাকিয়ে দেখে যে তার সব ভাই এখন মরে গেছে, সে শুধু একাই বেঁচে আছে। পাশে তখন সেই ছেলেটাকেও সে দেখতে পারে, এবং ছেলেকে দেখে জিজ্ঞাসা করে, হেই, তুমি এভাবে পড়ে আছো কেন, এখান থেকে ওঠো। সেই ছেলেটি বলে যে এই হারামিগুলো এরকম করতে পারলো, থাক, কোনো আর সমস্যা হবে না, আমি এখান থেকে চলে যেতে পারবো, কিন্তু আমার মনে হচ্ছে যে না, আমার পাও আর কাজ করছে না। হতে পারে এটা কোনো বিগ ডিল। এটা বলার সাথে সাথেই সেই ছেলেটা হাসা শুরু করে, আর তার কথা শুনে ম্যানেজার কিম কান্না করা শুরু করে। তখন তাদের ট্রান্সমিটার থেকে আওয়াজ আসে যে হেই শুনো, আমাদের যে মিশনটা ছিল মিশনটা এখন অফ। তোমরা নিজেদেরকে মেরে ফেলো সম্মানের জন্য, ঠিক আছে? মিশন এখন বন্ধ, তোমরা নিজেদেরকে মেরে ফেলো। তখন সেই ছেলেটি ম্যানেজার কিমের কলার ধরে তাকে কাছে নিয়ে আসে এবং বলে যে হ্যাঁ, আমি বুঝতে পারছি যে ওরা কি বলছে, কিন্তু তুমি জীবিত থাকবে। যত যাই হোক, তুমি মারা যাবে না, ঠিক আছে? তুমি জীবিত থাকবে। আমি তোমার কাছে এই সর্বপ্রথম আর একবারে শেষবারের মতো একটা ফেভার মানে সাহায্য চাচ্ছি। তুমি নিজে জীবিত থাকবে, ঠিক আছে? তখন ম্যানেজার কিম নিজেকে আর মারে না, এবং পরবর্তী দৃশ্য দেখানো হয় যেখানে অনেকগুলো মিলিটারি লোক এসে ম্যানেজার কিমকে তাদের সামনে নিয়ে যায় অ্যারেস্ট করে। সেই মিলিটারির ভিতরে যেই জেনারেল থাকে সে বলে যে আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, তাহলে তোমার কোনো পরিবার নাই আর তোমার কোনো নামও নাই। আমি তোমার সম্পর্কে সবকিছু বুঝতে পারছি, আর এভাবে তো তুমি সাউথ কোরিয়ার মধ্যে একজন স্পেশাল ইলাইটের মতো, তাই না? আর তুমি অনেক বছর ট্রেনিংও করেছো। তখন ম্যানেজার কিম শুধু চুপচাপ হয়ে সামনে তাকিয়ে থাকে এবং তাদের কথার জবাব দিতে থাকে। সে লোকটি বলে, তোমার কি মনে হয়? তখন তখন পিছনের আরেকটি ছেলেকে সেই মেজরটি জিজ্ঞাসা করে, সেই ছেলেও দাঁড়িয়ে থাকে এবং বলে যে ওই ছেলেটি আমাদের এখানে এলাইটের মতো। সেই ছেলে বলে যে আমি শিওর না, পাথররা কখনো মানুষদেরকে জাজ করে না। সেই ছেলেটা নিজের চশমার মধ্যে আঙুল দিয়ে এই কথাটা বলতে থাকে, এবং তার নাম দেখানো হয়, তার নাম হচ্ছে জিনচুল পার্ক। মেজর বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা চলো একটা ফাইট করে দেখো, ঠিক আছে? আর তুমি কিন্তু ইউনিফর্মের মধ্যে আছো, তুমি একে মারতে পারবে না। ম্যানেজার কিম তখন সেই ছেলের দিকে তাকিয়ে থাকে, সেই ছেলেও ম্যানেজার কিমের দিকে এগিয়ে আসে, এবং জিনচোক বলে যে আপনার কি মনে হয় আমি মারবো? এর মানে তো আমি বুঝি নাই, আমি তো শুধু মারামারি মানে একটাই জানি, যতক্ষণ পর্যন্ত
আমার সামনের লোকটি বা আমি কিংবা না মরে যাই ততক্ষণ পর্যন্ত মারামারি শেষ হবে না। ম্যানেজার কিম তখন সেই ছেলের কথা শুনতে থাকে এবং কোনো কথা বলে না। সে মনে মনে ভাবতে থাকে যে আমি এখন শুধু বাঁচতে চাই। তখন তার অতীতের দৃশ্যগুলো আবার তার চোখের সামনে ভেসে আসে। যখন তার বন্ধুটি বলছিল যে যত যাই হোক তোমার কিন্তু বেঁচে থাকা লাগবে। ম্যানেজার কিম তখন মনে মনে বলে যে যত যাই হোক আমি তোমার নাম্বার কোনোদিনও ভুলবো না। ম্যানেজার কিম সেই ছেলেকে বলে, তোমার এসব চিন্তা করা লাগবে না, ঠিক আছে? আমি জানি না এখন কি হবে, কিন্তু আমি এখানে মরতে পারবো না। তাই আমি এখানে শুরু করতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমার যেই কমরেড ছিল তার লাস্ট উইশ। এরই সাথে ছেলেটি বলে যে কমরেডের লাস্ট উইশ, আচ্ছা ঠিক আছে। আমার যেই ভিতরের রক স্পিরিট সেটাও একটাই কথা বলছে, তাহলে ঠিক আছে তোমার নাম কি? ম্যানেজার কিম বলে যে তুমি আমার নাম না, তুমি আমার নাম্বার শুনে রাখো। আর আমার নাম্বার হচ্ছে 73। না, আমাকে তুমি 66 বলে ডাকবে। এর পরবর্তীতে দেখানো হয় জিনচুক এবং ম্যানেজার কিম একজন অপরের দিকে তাকিয়ে আছে এবং মেজরের লোকটা বলতেছে, এই হারামিগুলা, আমি তোমাদেরকে বলি নাই যে এখানে করতে, তোমরা বাইরে করো না কেন? তখন জিনচুক বলে যে স্যার আমি এখন আর করব না। মেজরের লোকটা বলে কেন? তখন জিনচুক বলে যে এই ছেলেটা এখানে মারামারি করছে না। হ্যাঁ, ও শুধু আমার মারামারির সাথে মনে হচ্ছে যে নিচে যাচ্ছে। আমিও নিজের গার্ড অনেকবার ডাউন করেছি যাতে ও আমার উপরে হামলা করে, কিন্তু ও কোনোভাবে হামলা করেনি। মেজরের লোকটি জিজ্ঞাসা করে তাহলে কি ও মারামারি করতে পারবে? চিনচোক বলে হ্যাঁ, এই ছেলেটা যখনই রুমের ভিতর ঢুকেছিল তখনই রুমের সব কোণাকে নিজের মাথায় একবারে ফিট করে নিয়েছিল। জিনচোক বলে হে কোড 66, আমি জানি না তোমার গল্প কি, কিন্তু তুমি যেই পরিকল্পনা নিয়ে আছো আশা করি সেটা তুমি তোমার মরার আগ পর্যন্ত থাকবে। ঠিক আছে, আমি এখন চলে যাই। মেজরের লোকটা বলে হে, তোমার কিন্তু এসব ক্লিয়ার করা লাগবে, ঠিক আছে? তখন ম্যানেজার কিম জিজ্ঞাসা করে তাহলে কি আমাকে এখন জীবিত রাখতে পারবেন? আমি জানি না যে আপনি কি আমাকে জীবিত রাখবেন, কারণ কি আমি আমার দেশ থেকে পালিয়ে এসেছি। যদি আপনার আমাকে মেরে ফেলার কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে আমাকে এখনই মেরে ফেলো। সময় নষ্ট না করে তখন মেজরের সেই লোকটা হাসা শুরু করে এবং বলে যে হে শুনো, আমরা সাউথে এরকম ভাবে করি না, ঠিক আছে? আমরা সহজে কাউকে মারি না। তাহলে চলো, এখন আমার সাথে চলো, আমি তোমাকে শিখিয়ে দিই কিভাবে নর্মাল মানুষ এখানে জীবনযাপন করে, ঠিক আছে? আমরা এখানে সবাই একসাথে করি, ঠিক আছে? ম্যানেজার কি মনে মনে ভাবতে থাকে যে না, এই লোকটা ভালো ছিল। আমি সাউথ কোরিয়ায় এসে অনেক কিছুই শিখেছি। আর এখানে আমাকে 2 বছরের মতো আর কোনো সমস্যা হয় না। 2 বছর পরে আমাকে আরো একটি মিশন দেওয়া হয়, যেটা হচ্ছে অ্যান্টি নর্থ কোরিয়ান স্পাই। মেজরের লোকটা বলে যে হ্যাঁ, এটাই তোমার চান্স পে করার জন্য, যে দেশটা তোমাকে ছেড়ে দিয়েছে। তাহলে তোমার কি মনে হয়? আর এটা কিন্তু একটা পারফেক্ট চান্স। তাই তুমি কি এটা করতে পারবে? ম্যানেজার কিম তখন তাকিয়ে থাকে। তখন মেজর লোকটা বলে যদি তুমি এটা শেষ করতে পারো তাহলে আমি তোমাকে নিজের ছেলে হিসাবে গ্রহণ করে নিব। ম্যানেজার কিম তখন বুঝে যায় যে তার এরকম ভালো হওয়ার পিছনে তার অন্য কোনো একটা কারণ ছিল। সে রাতের দৃশ্য দেখানো হয় যেখানে বাকি সব সোলজাররাও যাওয়া শুরু করে এবং ম্যানেজার কিম দেখে তার আগের ঘটনা মনে পড়ে আসে। সেই সোলজারগুলো এক এক করে সবাই হেলিকপ্টারে উঠে যায়। ম্যানেজার কিম তখন বুঝে যায় যে না, হয়তোবা নর্থ হোক কিংবা সাউথ হোক, দোনো কোরিয়ার মধ্যেই সে থাকতে পারবে না। তখন সেই মেজরের আরেকটি লোক এসে বলে যে স্যার, যে অ্যান্টি নর্থ কোরিয়ান এজেন্ট ছিল সেগুলো এখন বের হয়ে গেছে। মেজর বলছে ও, তাহলে এগুলো শুরু হয়ে গেছে। প্রেসিডেন্ট কি বলে? সে লোকটা বলে যে হ্যাঁ, সে বলেছে যে যত যাই হোক ওই এনকে স্পাইরে টিমের মধ্যে সেই ছেলেটি থাকতে পারবে না। প্রেসিডেন্ট বলেছে কোড 66 কে যেন মেরে ফেলা হয়। জানার পরে সব রাস্তাগুলো ক্লিয়ার করা লাগবে। তখন মেজরের লোকটি বলে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। যখন সবাই সেই ঘরের সামনে চলে যায় তখন ঘরের লাইটটা জ্বলতে থাকে। ঘরের ভিতরে আরো একটি লোক বলছে যে স্যার, আমি ফাইলগুলো নিয়ে এসেছি। বড় লোকটি বলছে যে হ্যাঁ, তাহলে এগুলো এখানে রেখে দাও। তাকে সে প্রথম লোকটা আবার জিজ্ঞাসা করে যে বম দিয়ে আক্রমণ করবেন সাউথ জোশনে? সে লোকটা বলে যে হ্যাঁ, আমি এটা করব। আমাদের যদি একবার চেয়ারম্যান থেকে এগুলা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলেই আমরা এটা শুরু করব। তখন সেই লোকটার মাথায় এসে একটি গুলি লাগে। সেই লোকটা তখনই মরে যায়। বাইরে ম্যানেজার কিম দাঁড়িয়ে থাকে এবং বলে যে হ্যাঁ, আমরা যে বাইরের দলের কাজ ছিল সেটা শেষ করে ফেলেছি, এখন আমাদের ভিতরে যাওয়া লাগবে। তখনই ম্যানেজার কিম পিছন থেকে একটি ছেলে পিস্তল নিয়ে বলে যে হ্যাঁ স্যার, আমি ওকে ধরে ফেলেছি। ম্যানেজার কিমকে বলে আমি দুঃখিত, কিন্তু কেউ চাচ্ছে যে তুমি যেন মরে যাও।
ম্যানেজার কিম একটু চুপ থাকে। এর পরের দৃশ্য দেখানো হয় যেখানে অনেকগুলো সোলজার সেই ঘরের ভিতরে চলে আসে এবং ঢোকার সাথে সাথে তারা অবাক হয়ে যায়, দেখে যে ম্যানেজার কিম শুধু একা দাঁড়িয়ে আছে এবং তার আশেপাশে সব ছেলেই মরে গেছে। ম্যানেজার কিম তাদের দিকে তাকিয়ে বলে যে, ও তাহলে তোমরা এসে পড়েছো, এরকম ভাবে তাকিয়ে আছো কেন? তাহলে আসো, আমাকে ধরে ফেলো। এরপরে তাকে অনেক অত্যাচার করা হয় এবং ম্যানেজার কিম ভাবতে থাকে যে না, আমি এইসব থেকে বিরক্ত হয়ে গেছি। আমার এখন মনে চাচ্ছে এগুলো যেন শেষ হয়ে যাক। সেই লোকটি বলে যে, হেই তুমি 73, তাই না? আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি এখানে কি করেছো যে এখানে আবার এসেছো? আমার মনে আছে তোমার নাম্বার তো 73, তুমি স্পেশাল অপারেশন ফোর্সে ছিলে, এলিভেন্স রিকোয়েটে, তাই না? তখন আবার একটি মেজরের লোক আসে এবং বলে যে হ্যাঁ, এটা তো সত্যি, আমি তো শুনেছিলাম যে সাউথ কোরিয়ার মধ্যে তোমার কেউ খেয়াল রাখছিল। তাহলে তুমি এখানে কি করছো? আর হ্যাঁ, একে যেতে দাও, এ কিন্তু আমাদেরই লোক। এই ছেলেকে এখন ছেড়ে দাও। এর পরবর্তী দৃশ্য দেখানো হয় যেখানে একটি টেবিলের মধ্যে কয়েকটি বিস্কুট রাখা হয় এবং ম্যানেজার কিম সেগুলোর দিকে তাকিয়ে থাকে। সেই মেজরের লোকটি বলে যে কি হয়েছে, তুমি কি সাউথের মধ্যে এত বেশি সময় কাটিয়ে ফেলেছো যে তোমার এখন এখানে খাবার আর ভালো লাগে না? আর হ্যাঁ, তুমি এসব কেন করলে? তখন ম্যানেজার কিম বলে যে তোমার কি একটুও খারাপ লাগে না? তোমার জন্য আমাদের আজকে এই অবস্থা। তুমি আমাদেরকে পাঠিয়েছিলে আর আমাদেরকে এরকম ভাবে ছেড়ে দিয়েছো যেন আমরা কোনো কিছুই না। তুমিও তো মানুষ, তাই না? তোমার কি একবারই খারাপ লাগে না? এসব বলতে বলতে ম্যানেজার কিম কান্না করা শুরু করে এবং মেজরের লোকটি বলে, আরে তুমি ওই সাউথে থাকতে থাকতে তুমি তাদের মতো সেন্টিমেন্টাল হয়ে গেছো। তোমার মধ্যে অনেক বেশি ইমোশন চলে এসেছে। আমি কি তোমার মনকে কষ্ট দিয়েছি? হ্যাঁ, জানি। এইসব সময় আমাদের কোনো চয়েস থাকে না। আমাদের লিডাররা যা বলে আমাদের তাই করা লাগে। তারা যদি বলে যে, "হেই, এখান থেকে লাফ দাও", তাহলে আমরা জিজ্ঞাসা করি না যে এর উৎসটা কতটুক। আমরা শুধু তাদের কথায় লাফ দিয়ে দেই। এটা এরকম না যে আমার তোমার প্রতি কোনো খারাপ লাগছে, যা তোমার অতীতে হয়েছে। কিন্তু হ্যাঁ, এতটুকু শিওর থাকো যে তুমি আশেপাশে ঘুরতে পারবে আর বেশি দূরে কিন্তু যেও না, ঠিক আছে? তখন ম্যানেজার কিম বাইরে চলে আসে এবং বাচ্চাদেরকে খেলা করতে দেখে। ম্যানেজার কিম একটু রাগান্বিত থাকলেও পরে ভাবতে থাকে যে যত যাই হোক, এই নর্থ কোরিয়ার মধ্যেই আমি আমার প্রথম ফ্রিডম পেয়েছি আর আমি এইসব এখন ভাবতে চাই না। তখন পাশে থেকে একজন বলে যে, হেই শুনো, তুমি এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে কেন, রাস্তা বন্ধ করে? তখন ম্যানেজার কিম তাকিয়ে দেখে পাশে একটি মেয়ে বলছে যে, হে, তোমাকে দেখতে একটু অন্যরকম মনে হচ্ছে, তুমি কি এই টাউনের না? তুমি কি ঠিক আছো? হ্যাঁ, তোমার অবস্থা এমন কেন? তখন ম্যানেজার কিম একটি মেয়েকে দেখতে পারে আর প্রথমবার সে তার সাথে দেখা করে। প্রথম দেখাতেই ম্যানেজার কিম সেই মেয়ের প্রেমে পড়ে যায়। আর বেশি সময় লাগে না মেয়েরও তার প্রেমে পড়ার জন্য। তারা এটা তাড়াতাড়ি একে অপরকে বলে দেয়। এর কিছুদিন পরে ম্যানেজার কিমের সামনে একটি কেস রাখা হয় এবং কিছু টাকা থাকে, একটি পিস্তল সহকারে। তখন ম্যানেজার কিম বলে যে তুমি চাচ্ছ যে আমি কাউকে মেরে ফেলি। মেজরের লোকটা একটু চুপ থাকে এবং বলে যে, হেই, তোমার আওয়াজ নিচে করো 73। আমি তোমাকে বলেছিলাম না যে এই টাউনের মধ্যে কোনো কিছু না করতে, আর তুমি এই মেয়ের পিছে গেছো কেন? হ্যাঁ, যারা উপরে ছিল তারা সবকিছু জেনে গিয়েছে। আর তোমার এই লাভ স্টোরি আর এই মেয়ে আর তোমাকে মেরে ফেলার জন্য আমার উপরে প্রেশার দিচ্ছে। আমি আমার সর্বোত্তম চেষ্টা করেছি, কিন্তু এখন মনে হচ্ছে সবাই জেনে গিয়েছে যে তুমি এখানে আছো। আর যারা একবারে টপে আছে তারা কিন্তু এই মেয়েকে মারার জন্য সবার আগে লেগে আছে। তাহলে আমি চিন্তা করছি যে, তখন ম্যানেজার কিম বলে, এসব বাদ দাও আর বলো টার্গেটটা কি? আর হ্যাঁ, এইসব শেষ করার পরে কিন্তু তুমি আমার আর এই মেয়ের সেফটি নিবে, ঠিক আছে? তখন মেজরের লোকটি বলে, হ্যাঁ, তুমি তাড়াতাড়ি বিজনেসের কথা এসে পড়েছো আর এই জন্যই আমার তোমাকে ভালো লাগে। আচ্ছা, যে পার্টি সম্পর্কে আমরা বলছি সে আগামী দায়িত্ব নিতে চলেছে। আর হ্যাঁ, আমি জানি সে একজন সুপ্রিম লিডার হবে। সে সুপ্রিম লিডারের বড় ছেলে আর সবাই চাচ্ছে যে সেই যেন সেই রাজত্বের মধ্যে বসে, আর এটা আমাদের জন্য অনেক সমস্যা হবে। যদি এরকম হয় তাহলে কিন্তু সাউথ কোরিয়া আমাদের উপরে অ্যাটাক করে দিবে। ম্যানেজার কিম বলে, ঠিক আছে। এটা কিন্তু সাউথ কোরিয়ার জন্য অনেক বড় সমস্যা। অনেকে এরকম আছে যে চায় না যে এরকম হয়। তাই সবাই চেষ্টা করবে যে সেই লোকটাকে মারার জন্য। কিন্তু তোমার কিন্তু মারা লাগবে। তখন সাউথ কোরিয়ারও অবস্থা দেখানো হয় যেখানে মেজরের লোকটি পার্ক জিনচুলকে বলছে যে এই ছবিটা আমরা এখন নিয়েছি আর যত তাড়াতাড়ি সম্ভব তাকে মেরে ফেলা লাগবে। পার্ক জিনচুল বলে, আচ্ছা ঠিক আছে, আমি এটা করে ফেলবো। এটা আমার দেশের শান্তির জন্য অনেক ভালো হবে। ম্যানেজার কি
তখন বলতে থাকে, এই মিশনটা কোনো সেন্সই ছিল না। কিন্তু এই মিশনের ফলেই আমরা ৩ জন একসাথে এসেছিলাম। আমাদের আলাদা, আলাদা গোল ছিল। কিন্তু ৩ টা গোলই সেম ছিল। আরেকটি ছেলেকে দেখানো হয় যে বলে যে, "হ্যাঁ, তাহলে ঠিক আছে আমার শুধু তাকে মারা লাগবে।" আর এই ছেলেটি হলো হানসো। সে কোথায় কাজ করে সেই সম্পর্কে কোনো কিছু বলা হয় না। তিনি টাইকোন্ডোতে অনেক ভালো। যেখানে ম্যানেজার কিম মারার কথা চিন্তা করে ভালোবাসার জন্য। আর জিনচুয়েল চিন্তা করে যে এটা দেশের জন্য। কিন্তু হানসোরটা বলা হয় না। আর এরই সাথে এই অপারেশনটা স্টার্ট করা হয়।